নাচে, গানে, কমেডিতে, অ্যাকশনে ভরপুর চলছে পুষ্পা এর দ্বিতীয় পার্ট। আজকে এই সম্পূর্ণ মুভিটি এক্সপ্লেন করব। বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। মুভিটির শুরুতেই দেখা যায় মালবাহী জাহাজ থেকে একটি কন্টেনার নামানো হয় এবং কন্টেনার খুলতেই দেখা যায় পুষ্পাকে লাল চন্দন কাঠের মধ্যে বন্দি অবস্থায়। পুষ্পা নিচে পড়ে আছে। তৎক্ষণাৎ তারা তাদের ক্লায়েন্টকে খবর দেয় পুষ্পা আমাদের হাতে বন্দি। তাদের সাথে পুষ্পাকে নিয়ে যেতে বলে এবং ডিলাররা কিছুক্ষণ পর ওখানে পৌঁছায় এবং বলে আমাদেরকে জানাতে এত দেরি হলো কেন, এবং পুষ্পাকে তারা দেখতে চায় এবং বলে তাকে ক্রেনের সাথে বেঁধে উল্টো ঝুলিয়ে রাখতে। উল্টো ঝোলানোর পরে একজন ইন্ডিয়ানকে ডাকে পুষ্পাকে প্রশ্ন করার জন্য। তিনি ছিল পুষ্পার সহকর্মীদের মধ্যে একজন, কারণ ক্লায়েন্টরা ছিল বিদেশি, জাপানিজ। তারা হিন্দি কথা বুঝতো না এবং সে পুষ্পাকে জিজ্ঞাসা করে, এই তুই কোথা থেকে এসেছিস, ইন্ডিয়া নাকি পাকিস্তান, আর মাল কোথা থেকে এনেছিস? তখন পুষ্পা কোনো রেসপন্স না করায় যাকে প্রশ্ন করানোর জন্য ডেকেছে তাকে একটি থাপ্পড় মেরে বলে, ভালো করে জিজ্ঞাসা কর। পুনরায় সে আবারও জিজ্ঞাসা করে, তুই কোনো রেসপন্স করছিস না কেন, কোথা থেকে এসেছিস, কে তুই, নাম কি তোর? কিন্তু তখনই পুষ্পার কাছ থেকে একটি টাকার নোট নিচে পড়তে থাকে এবং নোটটি পানিতে পড়ে। তাদের লোক নোটটিকে দেখতেই কন্টেনারটি একটি উঁচু জায়গা থেকে নিচে পড়ে যায় এবং লেখা থাকে পুষ্পা। নিচে পানি থাকায় লেখাটি আরও স্পষ্টভাবে বোঝা যায়। কিছুক্ষণের জন্য মুহূর্তটি নিস্তব্ধ হয়ে যায় এবং জাপানিজ ক্লায়েন্টরা বুঝতে পারে এই মুহূর্তে মারামারির সুনামি হতে চলেছে। তাই তাদের লোকজনকে অর্ডার দেয়, তোরা কে কোথায় আসিস, হাতিয়ার নিয়ে হাজির হয়। হঠাৎ দেখা যায় পুষ্পার কাছে একটি ছোট হাতকুড়াল ছিল এবং পুষ্পাও প্রস্তুত হচ্ছিল এবং শুরুতেই 10 থেকে 15 জনকে বেধড়কভাবে পেটায় এবং পুষ্পা ডিলারদের জাপানি ভাষায় কিছু একটি বলতে থাকে। পুষ্পার সহকারী তাকে বলে, কিরে তুই জাপানি ভাষা কিভাবে শিখলি? পুষ্পা বলে, কন্টেনারের মধ্যে আমি 40 দিন ছিলাম, ততদিন কি আমি মশা গুনতাম? হঠাৎ পিছন থেকে পুষ্পা একটি জাপানি ভাষা শিক্ষার বই বের করে এবং বলে, এই জাপানি বইটি পড়েছি। পুষ্পা তার সহকর্মীকে বলে, কেমন লাগলো বল আমার এই জাপানি ভাষা? সহকারী বলল, সুপার। এরপর পুষ্পা আবারও জাপানিজ ডিলারদের পিটাতে থাকে। এরপর পড়ে যাওয়া টাকার নোটটি উঠতে উঠতে পুষ্পার হাতে এসে পড়ে এবং পুষ্পা হে হিন্দুস্তানি বলে টাকাটিকে চুমু খায়। সহকারী ওর শুনে বলে, জয় হিন্দ। এরপর জাপানিজ ডিলারটি তাদের ভাষায় কিছু একটা বলে এবং একটি লাঠি দিয়ে পুষ্পার পিঠে আঘাত করে। লাঠিটি ভেঙে যায় এবং পুষ্পাকে আরও কয়েকটি আঘাত করে এবং পুষ্পা বলে, তুই আমার টাকা নিয়েছিস তাই না? পুষ্পার কথায় কোনো উত্তর না দিয়ে ডিলারটি পুষ্পাকে মারতে থাকে এবং পুষ্পা উড়ে গিয়ে গাড়ির উপর পড়ে যায়। সাথে সাথে পুষ্পার সহকারী পুষ্পাকে বলে, এই পুষ্পা, এদের সাথে টক্কর কেন নিচ্ছিস তুই? তোর জানও চলে যেতে পারে। পুষ্পা বলে, তো যেটা আমার ভাগের টাকা সেটা 4 আনা হোক আর 8 আনা হোক, 7 আসমানের উপরে থাক অথবা 7 সমুদ্র পারে থাক, পুষ্পা সেটাকে ওসুল করবেই। কথা বলে পুষ্পা জাপানিজদের গণহারে পেটাতে থাকে এবং মেন ডিলারকে ক্রেনের উপরে নিয়ে যায় এবং সেখান থেকে তাকে ফেলে দিবে বলে। এরপর পুষ্পা তাকে জিজ্ঞাসা করে, বল আমার টাকা কোথায়, বল তোর বসকে। সে কিছু বলে না, শুধু চিৎকার করতে থাকে। পুষ্পা বলে, আমি হলাম তোর বসেরও বস। তখনই ডিলারদের একটি লোক এসে পুষ্পাকে উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চায়, উল্টে তাকে লাথি দিয়ে উড়িয়ে দেয় পুষ্পা এবং আবারও বলে, আমি হলাম তোদের সবার বসের বস। এরপর সেই স্পেশাল ডায়লগটি দেয়, আমি দুনিয়ার যেখানে থাকি মেজ ঝোঁকেগা নেই সালা। এরপর নিচ থেকে জাপানিজরা গুলি করতে থাকে পুষ্পার দিকে এবং পুষ্পা দৌড়াতে থাকে। এরপর জাপানিজ ভিলেনদের গডফাদার গাড়ি থেকে বেরিয়ে পুষ্পার দিকে একটি গুলি করে। গুলিটি পুষ্পার বাম কাঁধে লাগে এবং পুষ্পা পানিতে পড়ে যায় এবং সমস্ত কিছু নিস্তব্ধ হয়ে যায়। সে পানির মধ্যে পড়ে থাকা অবস্থায় তার ছোটবেলার কথাগুলো ভাবতে থাকে। তার বন্ধুরা খেলা করার সময় পানিতে বল পড়ে গেলে বলটি তাকে তুলে আনতে বলতো এবং পুষ্পা সাঁতার না জানার পরেও বল আনতে পানিতে নামতো। ঠিক সেই সময় পুষ্পা উপলব্ধি করতে পারে যে পানি থেকে আর উঠতে পারছে না, হাত পা ঝাঁপাতে থাকে। ঠিক সেই সময় পুষ্পার ঘুম ভেঙে যায় এবং সে জেগে ওঠে। পুষ্পার স্ত্রীও তার পাশ থেকে উঠে পড়ে, বলে, কোনো খারাপ স্বপ্ন দেখেছো? পুষ্পা বলে, না। এরপর মুভির সিন চলে যায় ইন্সপেক্টর শেখাওয়াত স্যারের কাছে। তিনি সিভিল ড্রেসে ছিলেন, এক রাস্তার উপরে বসে আর 2টা সাধারণ মানুষের মতো। তিনি মূলত চন্দন কাঠ হাতে নাতে ধরার জন্য সিভিল ড্রেসে পুষ্পার কর্মীদের সাথে কাঠ কাটতে ট্রাকে করে যাচ্ছিল। সবাই তাকে দেখে নিরীহ লোক বলে দুর্বল তাচ্ছিল্য করছিল এবং তিনি তাদের কথায় কান না দিয়ে নির্দিষ্ট সময়ের অপেক্ষার জন্য সমস্ত মন্দ কথাবার্তা সহ্য করছিল। এরপর অবশেষে পুষ্পার কর্মীদের সাথে মিলিত হয়ে কাঠ কাটতে শুরু করে।
কাটা শেষে প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে কাঠ নিয়ে কাঠ মাপা মেশিনের কাছে আসে, যাকে আমরা কম্পিউটার স্কেল বলে থাকি। যাই হোক, কাঠের ওজন অনুযায়ী তারা তাদের মজুরি নিচ্ছিল এবং তাদের নাম লিপিবদ্ধ করছিল। এরপর শেখর স্যারের কাঠ মাপার সময় হয়ে আসে। ইদার কাঠ মাপা হলে তাকে মজুরি নিতে ডাকে এবং বলে, তোর নাম কি বল। টাকাটা হাতে নিতেই তার নাম বলে একটু পিছনে গিয়ে দাঁড়ায়। তৎক্ষণাৎ সবাই উপলব্ধি করতে পারে এটি হলো সেই ইন্সপেক্টর শেখর স্যার। তার নাম শুনলে সবাই ভয়ে কেঁপে ওঠে এবং তখনও তারা তার নাম শুনে ভয়ে কেঁপে উঠেছিল। সাথে সাথে সে তার নাম জোরে জোরে বলতে থাকে এবং আকাশে দুটো গুলি করে আর ওয়াকি টকিতে অন্যান্য পুলিশদের সেখানে আসতে বলে এবং পুষ্পার কর্মীদের উপর মারধর করেও কঠোর নির্যাতন চালাতে থাকে। এদিকে পুষ্পার স্ত্রী তার মঙ্গল কামনার জন্য মন্দিরে তার জন্য পুজো দিতে যায়। ঠিক একই মন্দিরে পুষ্পার ভাইও পুজো দিতে যায় এবং সেখানে তাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয়। অপরদিকে ঠিক সেই দিন পুষ্পার কর্মীদের মধ্যে একজনের বিবাহ অনুষ্ঠিত হয়। বিবাহের সময় শুরু হতে মাত্র 1 ঘন্টা বাকি থাকে। এদিকে বিয়ের লগ্ন পার হয়ে যাচ্ছিল, কিন্তু পুষ্পার সেই কর্মী জেলে বন্দী ছিল। তাই মেয়ের পরিবারের সদস্যের টেনশন হচ্ছিল। তারা বাধ্য হয়ে তাদের মেয়ের বিয়ে অন্য কারোর সাথে দেওয়ার কথা বলছিল। এদিকে পুষ্পা সেই কর্মীকে জেল থেকে ছাড়াবার জন্য পুলিশ স্টেশনে যায় এবং ওই কর্মীকে ছাড়াবার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু স্টেশনে উপস্থিত পুলিশ কর্মীরা বলে এটি রুলসের বিরুদ্ধে, এজন্য আমরা তাকে ছাড়তে পারবো না। এদিকে বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছিল, তাই কারো কথার কোনো পরোয়া করে না পুষ্পা, কারণ তার কর্মীকে ছাড়ানোই লাগতো। এবং পুলিশ কর্মী বলে ওঠে, পুষ্পা তুমি এটি করো না, এটি করলে আমাদের চাকরি থাকবে না। কথাটি শুনে পুষ্পা একটু চুপ থাকার পরে হাসতে থাকে। সবাই পুষ্পার দিকে চেয়ে থাকে, কিন্তু তারা জানতো না পুষ্পার মাথায় অন্য কোনো চিন্তা পাড়ি দিয়েছে। তাই পুষ্পা পুলিশ স্টেশনের সমস্ত পুলিশ কর্মীকে এক লাইনে দাঁড় করায় এবং পেনশন সহ সারা বছরের মাসিক বেতন হিসেবে 30 লাখ থেকে 40 লাখ টাকা করে সবাইকে দিয়ে কিনে নেয় এবং পুষ্পা তার কর্মীকে নিয়ে বিয়ের পিঁড়িতে লগ্ন পেরোনোর আগেই হাজির হয়ে যায়। অপরদিকে ঠিক সেই মুহূর্তে শেখর স্যার পুলিশ স্টেশনে আসার পরেই দেখে পুরো স্টেশন পুরোপুরি খালি পড়ে আছে। একটি পুলিশও সেখানে উপস্থিত ছিল না। এটা দেখে তিনি ভীষণই রেগে যান, বলে এটা কিভাবে হলো। তারপরে তিনি জানতে পারেন সমস্ত পুলিশ পুষ্পার আন্ডারে। পুষ্পা তাদেরকে কিনে নিয়েছে এবং এদিকে তাদের বিয়ে সুষ্ঠুভাবে আরম্ভ হয়েছে। পরদিন সকালে সিএম এর সাথে পুষ্পার সাক্ষাৎ করার কথা ছিল এবং সাক্ষাৎ করতে যাওয়ার সময় পুষ্পার স্ত্রী তাকে বলে সিএম এর সাথে ছবি তুলে আনবে, আমি দেখব। এরপর পুষ্পা সিএম স্যারের সাথে দেখা করার জন্য মন্ত্রীর সাথে রওনা দেয়। বলা বাহুল্য মন্ত্রী পুষ্পার খুব কাছের একজন লোক, একসাথে বিজনেস করে, তাই তারা একসাথে সিএম এর সাথে দেখা করতে যাচ্ছিল। অবশেষে মন্ত্রী ও পুষ্পার সাথে সিএম এর সাথে দেখা হয়ে গেল এবং তাদের মধ্যে ভাব আদান প্রদান হলো। তখন সিএম এর সাথে সবাই ছবি তুলছিল। হঠাৎ পুষ্পা বলে উঠল, সিএম স্যার, আমার স্ত্রী আপনার সাথে আমার ছবি দেখতে চেয়েছে, তাই একটা ছবি তুলব। এই বলে স্যারের পাশে গিয়ে দাঁড়ায়। এদিকে সিএম স্যার বলে উঠল, এই দাঁড়াও দাঁড়াও, কি হচ্ছে এসব? এমন করছো কেন তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ছবি তুলবো না। পুষ্পা, তোমার মতো লোক আমার নখেরও যোগ্য না, তাই সেটি পায়ের নিচেই থাক। তোমার সাথে ছবি তুললে মিডিয়ায় অনেক প্রশ্ন উঠবে এবং আমাকে ছোট মনে করবে। তুমি এখনো ছোট আছো, বইয়ের কথা শোনা বাদ দিয়ে নিজে কিছু করো। যারা বইয়ের কথা শুনে তারা জীবনে বেশি দূর এগোতে পারে না। এই বলে সিএম স্যার অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে এবং পুষ্পা ওখান থেকে বেরিয়ে অন্য একটি রুমে গিয়ে বসে ড্রিঙ্ক করতে থাকে। এদিকে মন্ত্রী সেখানে আসে এবং বলে, পুষ্পা কিছু মনে করিস না, এরা এমনই। পুষ্পা বলে, আমার সাথে সেলফি নেয়নি তাতে আমি কিছু মনে করিনি, কিন্তু মাঝখানে আমার স্ত্রী কথা বলে বিষয়টি খারাপ করে দিয়েছে। পুষ্পা মন্ত্রীকে বলে, আচ্ছা আপনি সিএম হলে আমার সাথে ছবি তুলবেন তো? মন্ত্রী বলে, হ্যাঁ সেলফি তুলবো না কেন, অবশ্যই তুলবো। তুই আমার কাছের একজন মানুষ, তোর কথা আমি না করতে পারি? এদিকে পুষ্পা ডাইরেক্ট বলে ফেললো, তাহলে আপনি সিএম হওয়ার জন্য প্রস্তুতি নেন। এদিকে মন্ত্রী হতবাক হয়ে হ্যাং হয়ে যায় ওখানে। পুষ্পা এটা কি বলে ফেলল? মন্ত্রী বলল, এটি কোনো সহজ বিষয় না, অনেক টাকা খরচ হবে। পুষ্পা মন্ত্রীকে বলল, আপনি শুধু সিএম এর ইলেকশনে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিন, টাকার বিষয়টা আমি দেখে নেব। এরপরে আপনার সাথে আমি সেলফি তুলব এবং সেটি আমার বউকে দেখাবো। এই কথা বলে পুষ্পা বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ঠিক তখনই সাংবাদিক এসে প্রশ্ন করে, সিএম স্যারের সাথে আপনার কি কথা হলো, যদি একটু বলতেন। তখন পুষ্পা বলে, স্যারকে আমার বাড়িতে ইনভাইট করেছি, তিনি আমার বাড়িতে আসছেন। এবং সেম সময়ে পুষ্পার স্ত্রী লাইভ টেলিকাস্ট দেখে ফেলে বাড়িতে এবং পরিবারের সবাই মিলে আনন্দ করতে থাকে। এদিকে পুষ্পা মন্ত্রীকে সিএম এর পদে নিযুক্ত করার জন্য দেশের বাইরে
বড় কোনো ডিলারের সাথে ডিল করার চেষ্টা করে এবং অবশেষে তাদের মধ্যে একটি মিটিং হয়। কিন্তু এই বিদেশি ডিলারটি পুষ্পাকে ছোট ভেবে তার কথায় গুরুত্ব দেয় না। পুষ্পা তাকে বলে, তুমি শুধু ইন্ডিয়া থেকে 10 টন মাল নিয়ে দেখাও। তিনি সবাইকে ফোন করতে থাকে। একে একে যাদের ফোন করেছিল তারা সবাই উল্টো পুষ্পার কাছে ফোন করতে থাকে লাল চন্দন কাঠের জন্য। এটা দেখে বিদেশি ডিলারটি অনেক খুশি হয় যে হ্যাঁ, পুষ্পার মধ্যে কিছু একটা আছে, এবং পুষ্পা তার সাথে 2000 টন চন্দন কাঠের ডিল করে। এতে প্রচুর কর্মীও প্রয়োজন এবং তেমন কেউ রাজি হচ্ছিল না। হঠাৎ পুষ্পা তাদের মজুরি 2000 টাকা থেকে 10,000 টাকা করে দেওয়ার কথা বলে এবং তখনই অনেকগুলো কর্মী কাজ করার জন্য রাজি হয়ে যায় এবং দেশের বিভিন্ন জায়গা থেকে 2000 টন কাঠ জোগাড় করার জন্য সবাই উঠে পড়ে লাগে। ঠিক সে সময় এ কথা ইন্সপেক্টরের কানে যায় এবং তিনি শহরের একটি রাস্তায় পুষ্পার চন্দন কাঠের ট্রাক আটকে দেয়। শুধু আটকায় না, কাঠ সহ প্রত্যেকটি ট্রাকে আগুন লাগিয়ে দেয় এবং কেউ বাধা দিতে এলে তাকে মেরে দেয় ইন্সপেক্টর শেখাওয়াত। এই ঘটনা ঘটার পরে পুরো গ্রামবাসী পুষ্পার বিরুদ্ধে চলে যায়, কারণ এই হত্যার পিছনে পুষ্পাকে দায়ী করা হয়। পুষ্পার জন্য এটি ঘটেছে। অপরদিকে মন্ত্রী সাহেব সিএম হবার জন্য কারোর থেকে কোনো ঝামেলা চান না, তাই এসব কিছু পুষ্পা এবং ইন্সপেক্টর শেখাওয়াতের মধ্যকার মামলা হিসেবে দুজনের মধ্যে মেটানোর চেষ্টা করে। মন্ত্রী সাহেব ইন্সপেক্টরকে 10 কোটি টাকা অফার করে এবং বলে তিনি আর কোনো ঝামেলা চান না। কিন্তু ইন্সপেক্টর বলে, আমার 10 কোটি টাকা লাগবে না, শুধু সকলের সামনে পুষ্পা আমাকে সরি বললে এসব কিছু থেকে আমি পিছু হটে যাব। আর মন্ত্রী তার কথায় পুষ্পাকে সরি বলতে বলে ইন্সপেক্টর শেখাওয়াতের সামনে। এটা নিয়ে অনেক বড় একটি পার্টির আয়োজন করা হয় এবং সমস্ত লোকজন পুষ্পার অপেক্ষায় থাকে এবং দেখতে দেখতে দীর্ঘক্ষণ পরে পুষ্পা সেখানে গাড়ি থেকে নেমে মদ খেতে খেতে হাজির হয় এবং পুষ্পা ইন্সপেক্টরের সামনে এসে চেয়ারে বসে। তার পাশে বসে থাকে মন্ত্রী সাহেব। পুষ্পাকে বলতে থাকে, শুধু একটি সরি বলে দিই, মামলাটি এখানেই সমাধান হয়ে যায়, একটি সরি তো বলে দিই। কিন্তু আমরা সবাই জানি পুষ্পা কখনো কারোর সামনে ঝোঁকে না। সে তার স্ত্রীকে প্রচণ্ড ভালোবাসে এবং তার স্ত্রীর কথাতেই সে সরি বলতে রাজি হয়েছিল। যাই হোক, এদিকে পুষ্পা দীর্ঘক্ষণ বসে থাকার পর বলে, ইন্সপেক্টর শেখাওয়াত সাহেব সরি। এটা বলে সেখান থেকে চলে যায় এবং শেখাওয়াত সেই সরিটাকে রেকর্ডারে রেকর্ড করে বারবার শুনতে থাকে। এরপর পুষ্পা অনেক ক্ষিপ্ত হয় এবং অনেক রাগান্বিত থাকে। গাড়িতে তার সহকর্মী এবং তার স্ত্রী, তারা বুঝতে পারে পুষ্পা কিছু একটা করতে চলেছে। সে এভাবে বসে থাকার পাত্র নয়। এদিকে পুষ্পা হঠাৎ গাড়ি থামিয়ে দেয়। এরপর তার স্ত্রী এবং সহকারীকে রেখে সে আবার পার্টির জন্য রওনা দেয়। অপরদিকে শেখাওয়াত স্যার পার্টি থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় এবং গাড়িতে গিয়ে বসে। ঠিক এমন সময় পুষ্পা এসে শেখাওয়াত স্যারের গাড়িকে ধাক্কা মেরে সুইমিং পুলে ফেলে দেয় এবং শেখাওয়াত স্যার পানিতে পড়ে যায়। আর পুষ্পা গাড়ি থেকে নেমে ওই পানিতে সুসু করে দেয়। শেখাওয়াত সেটা দেখে অবাক হয়ে যায়। কিছুক্ষণ বাক্যহীনভাবে ও পুষ্পার দিকে চেয়ে থাকে। এরপর হঠাৎ করে হাতে বন্দুক নেয় পুষ্পাকে গুলি করার জন্য। অপরদিকে পুষ্পাও শেখাওয়াতকে গুলি করার জন্য বন্দুক বের করে এবং দুজনকেই দুপাশ থেকে বাকি লোকজনগুলো ধরে ফেলে এবং শেখাওয়াত স্যার পুষ্পাকে বলে, তুই 2000 টন লাল চন্দন কাঠ কি করে আমার সামনে দিয়ে নিয়ে যাস আমি দেখে নেব। পুষ্পা তাকেও চ্যালেঞ্জ করে এবং একটি নির্দিষ্ট দিনের নির্দিষ্ট সময় জানিয়ে দেয়, আমি এই দিনে কাঠ এক্সপোর্ট করব। বেশি না, তুই একটি কাঠ ধরে দেখাস। যদি একটি কাঠও ধরতে পারিস তো আমি নিজেকে সবার বস বলা বন্ধ করব। তারপর বন্ধুরা, বিরতির পর সে পুলিশ অফিসারের মাথা তো খুবই গরম। সে সকল রাস্তায় ব্যারিকেড দেওয়ার জন্য নির্দেশ দেয়। তারপর বসে বসে ভাবতে থাকে এবার কোন দিক দিয়ে মাল নিয়ে যাবি। তারপর বিয়ার খেয়ে বোতলটি ফেললে সেটি ভাঙার শব্দ হয়। সে তো অবাক, বোতল ফেললাম নদীর মধ্যে, বোতলটি ভাঙলো কিভাবে। তারপর একটি পুলিশ তাকে জানায় নদীর পানি শুকিয়ে গেছে, শুধু পাথর পড়ে আছে। তখনই পুলিশ অফিসার বুঝে যায় পুষ্পাই এদিক দিয়ে মাল পারাপার করবে। সে আর দেরি না করে টিম নিয়ে নদীর পাশ দিয়ে দেখতে বলে, আর পুষ্পা ওই দিক দিয়েই মাল পারাপার করছিল। আর তখনই কেশব পুষ্পাকে ফোন দিয়ে বলে, পুলিশের গাড়ি সম্ভবত আমাদের ফলো করছে। তারপর পুষ্পা বলে, বিষয়টা আমি দেখছি। তারপর পুষ্পা ভেরেসাম নামের একজন ড্রাইভারকে ফোন দেয় আর বলে সব কিছু তৈরি রাখ। তারপর তারা এখানে ঢাক ঢোল পিটিয়ে হাতিদের খেপিয়ে তোলে। আর এদিকে ভেরেসাম ব্রিজের 2 মাথায় ট্রাক থামিয়ে পুলিশকে আটকে দেয়। আর এদিকে জঙ্গলের ভিতরে হাতিরা পুলিশের অন্য গাড়িগুলোকেও আটকে দেয়। তখন পুলিশ অফিসার শেখাওয়াত তখন বলে, যেভাবে হোক ওদের ট্রাক আটকাতে হবে। তারপর পুলিশের গাড়ি পুষ্পার কাঠ ভর্তি লরিকে লক্ষ্য করে নদীর মধ্য দিয়ে ধাওয়া করা শুরু করে। তারপর পুষ্পা সুইচ গেটের অফিসারকে ফোন করে পানির গেট খুলে দেয়। এক পর্যায়ে পুলিশের গাড়িগুলো ডুবে যেতে থাকে
এবং জীবন বাঁচাতে পুলিশ গাড়ি থেকে নেমে সেখান থেকে চলে যায়। আর এদিকে কেশব পুষ্পাকে ফোন দিয়ে হাসতে থাকে আর বলে, হেব্বি খেলা দেখিয়েছেন ভাই। পুষ্পা বলে, হ্যাঁ, প্ল্যান অনুযায়ী যেতে থাক। আর পুলিশ অফিসারও ক্ষেপে আসে তাদের লরি ধরবে বলে। আর এদিকে কেশব লরি নিয়ে রাস্তায় উঠে পড়ে। যেহেতু পুলিশের মাথায়ও কম বুদ্ধি নেই, একদল গরুর গাড়ি দেখে সেই গাড়ি দিয়ে রাস্তা আটকে দাঁড়িয়ে থাকে। কেশব কি করবে ভেবে পাচ্ছে না। পুষ্পা তাকে বলে, তুই গাড়ি থেকে লাফ দিয়ে চলে যা। পুষ্পা আরও বলে, আমার কাছে মাল বেশি দামি না, তোরা বেশি দামি, লরি থেকে সবাইকে নিয়ে ওখান থেকে চলে যা। তারপর লরি রেখে সবাই লাফ দিয়ে পালাতে থাকে। সাখাওয়াত অসাধারণ এন্ট্রি নিয়ে লরিগুলো উড়িয়ে দিতে থাকে। মালগুলো থানায় এনে শ্রীনু এর সাথে সে আনন্দ করতে থাকে। একটু পরে সাংবাদিকের কাছে কার্ড সহ ফটো তুলে তাদের এই বিষয়ে বলতে থাকে যে ইতিহাসে আজ পর্যন্ত আমার মতো করে কেউ স্মাগলার এর মাল আটকাতে পারেনি। তারপর শ্রীনু তার বউ দাক্ষাকে এমনভাবে ডাক দেয় যেন কিছু একটা হয়েছে। তারপর একটি পুলিশ সাখাওয়াত স্যারকে জোর করে ভিতরে ডেকে নিয়ে আসে এবং ভিতরে এসে জানতে পারে যে গত রাত্রে পুষ্পার যে কার্ডগুলো ধরে নিয়ে এসেছিল সেগুলো আসলে লাল চন্দন না, এগুলো সান্দ্রা। পুলিশ অফিসার বলে, সান্দ্রা কেন? তখন শ্রীনুর বউ দাক্ষা একটি হাসির জোকস দেয়, যেরকম তুই আর আমার স্বামী শুধু দেখতেই পুরুষ, ওইরকমই এগুলোও দেখতে লাল চন্দনের মতো। এরপর একজন এসে খবর দেয় মাল বর্ডার পার করে চলে গেছে। তারপর কিছু শব্দ শুনে বাইরে এসে দেখে পুলিশগুলো গতকাল রাতের গাড়িগুলো থানায় নিয়ে এসেছে। তারপর গাড়ি ভেঙে সে লাল চন্দন খুঁজতে থাকে, কিন্তু কোথাও এক টুকরো লাল চন্দন খুঁজে পাওয়া যায় না। আর তারপরেই সেখানে পুষ্পা এন্ট্রি নেয়। শেখাওয়াত চোখ বড় করে দেখতে থাকে। পুষ্পা শীষ বাজিয়ে কথা বলে, আপনারাই দেখে নিন কীভাবে কথা বলছে। তারপর একটি ছোট বক্সে একটি সাদা গোলাপ ফুল পাঠায়। পুষ্পা বলে, এটা তোর জন্য। তখন শেখাওয়াত বলে, একটা না 3টা গোলাপ লাগবে, এবং গাড়ি সরিয়ে শ্রীনু আর তার বউ দাক্ষাকে দেখায়। তারপর শেখাওয়াত বলে, একদিন ওর সব কিছু ধরে ফেলবো। তখন পুষ্পা দেখায়, তুই আমার একটা চুলও ছিঁড়তে পারবি না। এই বলে সেখান থেকে চলে যায়। শেখাওয়াত পুষ্পাকে ডাক দেয় এবং অপমান করে কথা বলতে থাকে। এটা দেখে পুষ্পা অনেক রেগে যায় এবং গাড়ির মধ্যে রাখা বোমটি ব্লাস্ট করে দেয়। এই আগুন দেখে সাখাওয়াতের ভেতরে আগুন জ্বলে ওঠে। শ্রীনুকে বলে, আমাকে একটা মিটিংয়ের ব্যবস্থা করে দে। এই খেলা এখানেই শেষ না, খেলা তো কেবল শুরু। এরপর আমরা দেখতে পাই পুষ্পা তার পরিবারকে সাথে নিয়ে পুজো মণ্ডপে এসেছে। দাঁড়িয়ে থাকতে থাকতে শ্রীবালির মাথা ঘুরে যায় এবং বুড়িমা এসে দেখে বলে, সকল ছেলেরা এখান থেকে চলে যাও। তারপর বুড়িমা শ্রীবালিকে বলে, তুই দুর্বল হওয়ার জন্য না, পুষ্পার জন্য পড়ে গিয়েছিলি। তারপর সকলে বুঝতে পারে যে পুষ্পা বাবা হতে চলেছে। এরপর আনন্দের এক ধুম পড়ে যায়। পুষ্পা সেই রকমভাবে নাচতে থাকে। গানের মধ্যে আমরা দেখতে পাই শ্রীবালি এসে বলে, এ কি করছো তুমি, এসব কি পরেছো? পুষ্পা ভাঙা গলায় বলে, মার সামনে এভাবে নাচলে মনের আশা পূর্ণ হয়। পুষ্পার বউ বলে, তুমি পুষ্পা রাজ, তোমার কি দরকার? তখন পুষ্পা বলে, আমি একটি মেয়ে সন্তান চেয়েছি। বউ তখন বলে, ছেলে হোক বা মেয়ে, এতে কোনো যায় আসে না। তখন পুষ্পা অনেক কষ্টে বলে, যদি ছেলে হয় তাহলে বংশের পরিচয়টুকুও দিতে পারবো না, আর মেয়ে হলে বিয়ের পর অন্তত একটা বংশের পরিচয় পাবে, এজন্য এসব পড়েছি। তাই বলে বউকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এরপর গানের শেষে একটি লোক একটি মেয়েকে ডিস্টার্ব করায় পুষ্পা তাদের সেই রকম ধোলাই করতে থাকে। পরে দেখা যায় ওই মেয়েটি পুষ্পার বড় ভাইয়ের মেয়ে। পুষ্পার বড় ভাই বিভিন্ন কিছু বললে শ্রীবালির মাথা গরম হয়ে যায়। শ্রীবালিও কিছু কথা শুনিয়ে দেয়। এরপর পুষ্পা পরিবার নিয়ে চলে যায়। এরপর সিন চলে আসে সেই মিটিংয়ে শ্রীনু, তার বউ আর সাখাওয়াত আসে। এখানে পুষ্পার কথা বলে যে প্রতাপ রেড্ডির সাথে 500 কোটি টাকার ডিল হয়েছে। আপনার এমএলএ সিদ্ধাপ্পায়ের কোলে বসে খেলছে। কিছু কথা বলার পর সে জবাব দেয়, আগে মাল ধরো, তারপর ওর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যাবে। আসলে মাল কোথায় আছে? সাখাওয়াত জানায়, মালের খোঁজ একজনের কাছেই আছে, জাক্কা রেড্ডি। আমার লোক ওর পিছেই রয়েছে। এরপর পুলিশ জাক্কা রেড্ডি এর পিছু করে রামেশ্বরমে চলে আসে। এরপর হুলস্থুলভাবে সে লাল চন্দন খুঁজতে থাকে। কোথাও কোনো কিছু খুঁজে না পেয়ে একটা সময় সাখাওয়াত পানির মধ্যে ঝাঁপ দেয় এবং পানির মধ্যে দেখতে পায় সেই লাল চন্দনগুলো পানির মধ্যে ডুবিয়ে রাখা হয়েছে। মাথা তো পুরো নষ্ট, যেভাবে হোক আটক করতেই হবে। এরপর জাক্কা রেড্ডি এর লোকজন বোট নিয়ে রওনা দেয়। তাদের পিছু করে সাখাওয়াতও রওনা দেয়। একটা পর্যায়ে তারা শ্রীলঙ্কার বর্ডার ক্রস করে মাল নিয়ে চলে যায়, কিন্তু পুলিশ বর্ডার ক্রস করতে পারে না। সাখাওয়াত জোর করে ঢুকতে চাইলেও শ্রীলঙ্কার গার্ড তাদের উপর গুলি চালায়। সাখাওয়াত স্যারেন্ডার করে। তারপর দূরবীন দিয়ে দেখতে গিয়ে সন্দীপ চমকে ওঠে। সাখাওয়াত তখন দেখে সেখানে পুষ্পা দাঁড়িয়ে আছে। এটা দেখে কাকা তো পুরোই অবাক হয়ে যায়।
এরপর সকল প্রসেস কমপ্লিট করে টাকা ভর্তির লরি পুষ্পার গ্রামে চলে আসে। একজন তো টাকা দেখে অজ্ঞানী হয়ে যায়। টাকাগুলো বিভিন্ন জায়গায় সাজিয়ে রেখে পুষ্পার হাতের ছাপ দেওয়া পোস্টার লাগিয়ে দেওয়া হয়, যাতে কেউ স্পর্শ করার আগে পুষ্পার কথা একবার হলেও ভাবে। তারপর সিদ্ধাপ্পা সিএম হয়ে যায়। সিদ্ধাপ্পা সাংবাদিকের কাছে বলে, পুষ্পা আমার ছোট ভাইয়ের মতো, ও আমাকে বলেছে সিএম হওয়ার পরে আমার বাড়িতে অবশ্যই আসবেন। এরপর সিএম পুষ্পার বাড়িতে আসে। সিএম এসে সবার সাথে সাক্ষাৎ করে খেতে বসে। একটা ফটো তোলার জন্য পুষ্পা সিএমকেই বদলে দিয়েছে। তাহলে ভাবুন একবার। খাওয়া বাদ দিয়ে সিদ্ধাপ্পা পুষ্পাকে বলে আগে ফটো তুলতে হবে। এরপর ফটো তোলার সময় পুষ্পা ক্যামেরাম্যানকে বলে, তুই বাটন তো এখানে চাপবি, কিন্তু এর শব্দ যেন আগের সিএম পর্যন্ত শুনতে পাই। এরপর সেই ওড়াধরা গান কিস 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 কিচিক্ষা গান শুরু হয়। এরপর শাখাওয়াত সেই সান্দ্রা কাঠগুলোতে আগুন লাগিয়ে দেয় এবং সেই সকল সান্দ্রা কাঠগুলো দাও দাও করে জ্বলতে থাকে। এরপর শ্রীবালি ঘুম থেকে উঠে পুষ্পাকে খুঁজতে থাকে। তখন দেখা যায় পুষ্পা নিচে শুয়ে আছে। শ্রীবালি বলে, নিচে কেন শুয়ে আছো? পুষ্পা বলে, ঘুমের মধ্যে যেন তোমার কোনো সমস্যা না হয় তাই। তারপরে তারা দুষ্টু মিষ্টি কথা বলতে থাকে। এরপর বউকে কোলে তুলে বাথরুমে রেখে আসতে যায়। হঠাৎ বাইরে থেকে কেশব ডাক দেয় এবং তার মা বলে, তোর ভাবি এসেছে। কাবেরীকে কেউ একজন কিডন্যাপ করে নিয়ে গেছে। ফোন করে 2 কোটি টাকা চেয়েছে এবং বিভিন্ন অপমানজনক কথাও বলেছে। পুষ্পার মা বলছে, ও আমাদের ঘরের মেয়ে, তুই কিছু একটা কর পুষ্পা। পুষ্পা কিছু না বলে রুমের মধ্যে চলে যায়। একটু পরে তার শর্টগানটি হাতে নিয়ে বেরিয়ে পড়ে। ঠিক তখনই কাবেরীকে নিয়ে একটা সংবাদ হচ্ছিল। কেশব এসে বলে, আপনি সরুন, পুষ্পা ভাও রিপোর্টিং করবে। এরপর পুষ্পা তার নাম বলে কিডন্যাপারদের হুমকি দিতে থাকে আর বলে, যেখান থেকে আমার মেয়েকে কিডন্যাপ করেছিস সেখানে রেখে যাবি, আর আমার মেয়ের গায়ে যদি কোনো চোট লাগে, কালিমার কসম, যেভাবে ছাগলের বলি দেয় ঠিক ওইভাবেই কাটবো। এরপর বাইরে এসে জনগণের মধ্যে দাঁড়িয়ে বলে, 30 মিনিটের ভিতরে সব জায়গায় খোঁজ, যতক্ষণ না পর্যন্ত মেয়েকে পাচ্ছি একটা গাড়িও এদিক থেকে ওদিকে যাবে না। যতক্ষণ না পর্যন্ত মেয়ে ঘরে আসবে ততক্ষণ পর্যন্তই এই রুলস চলতে থাকবে। এরপর সিএম অফিসে প্রতাপ রেড্ডি আসে। তারপর চিতপুরের খবর জানতে চাইলে সিএম বলে, পুষ্পার ভাইয়ের মেয়েকে একজন কিডন্যাপ করেছে। তখন প্রতাপ রেড্ডি বলে, ও আর কেউ না, আমার ভাইয়ের ছেলে, ও আমার পরিবারের একমাত্র সন্তান, ওর যেন কিছু না হয়। এরপর সিএম পুষ্পাকে ফোন করে এসব কিছু বলে। পুষ্পা বলে, ঠিক আছে, প্রতাপ রেড্ডিকে বলো আমার মেয়ের যেন কিছু না হয়, যদি হয় তাহলে তো মরা লাগবেই। সিএম বলে, প্রতাপ রেড্ডিও 1000 মানুষকে মেরে এই জায়গায় পৌঁছেছে, প্রতাপ রেড্ডি যদি হাত ছড়িয়ে নেয় তাহলে? পুষ্পা বলে, তাহলে এত বড় সমস্যা হয়ে গেছে? সিএম তখন ফোন লাউড স্পিকারে দিয়ে বলে, ওকে ছেড়ে দে। পুষ্পা বলে, ওকে ছেড়ে দিব, আমার মেয়ের যদি কিছু হয় এমন অবস্থা করব যেন চিতায়ও তুলতে পারবে না। তখন সিএম বলে, পুষ্পা খুঁজে পাওয়ার আগে খুঁজে বের করো। প্রতাপ রেড্ডির ভাতিজা কেশবের কাছে ফোন দিয়ে উল্টোপাল্টা কথা বলতে থাকে। এরপর পুষ্পার কাছ থেকে টাকা চায় এবং পুষ্পাকে একলা আসতে বলে। পুষ্পা রওনা দেওয়ার সময় তার বউ তাকে বলে, কাবেরীর যদি কিছু হয় কাউকে ছাড়বা না। এরপর পুষ্পা টাকার একটা সোফা নিয়ে হেলিকপ্টারে করে চলে যায়। এরপর হেলিকপ্টার থেকে সেই সোফাটা ফেলে দেয় এবং টাকাগুলো চারিদিকে উঠতে থাকে। হেলিকপ্টার থেকে নেমে সোজা জিজ্ঞেস করে, মেয়ে কোথায়? প্রতাপ রেড্ডির ভাতিজা বলে, এখানে গুলি করলে চিৎকার ভেতর থেকে আসবে। পুষ্পা বলে, কি চাই তোদের? এবার পুষ্পাকে একজন লাথি মারে এবং বলে সেদিনের মতো সাজতে। তারপর শাড়ি চুড়ি পরিয়ে হলুদ মাখাতে থাকে। তারপর একটি টিম এসে বলে কাকে মারার জন্য ডাকা হয়েছে। তারপর তারা পুষ্পাকে চিনে ফেলে এবং ওদের বলে যে পুষ্পার সাথে খেলা উচিত হচ্ছে না এবং সবাইকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিতে থাকে এবং একটা লাঠি নিয়ে হঠাৎ পুষ্পাকে আঘাত করে। পুষ্পাকে ধরে বেঁধে ফেলে। এরপর পুষ্পার সামনে তার ভাতিজাকে নিয়ে আসে এবং মেয়ে চাচু চাচু বলে ডাকতে থাকে। পুষ্পা বলে, ওর গায়ে হাত দিস না, কিন্তু তারপরে অনেক অত্যাচার করে। পুষ্পা আর সহ্য করতে না পেরে ওই অবস্থায় মারামারি শুরু করে দেয়। তাকে দেখার মতো মারামারি হচ্ছিল। পুষ্পা যেমনটি বলেছিল ঠিক ওইভাবেই মারছিল এবং প্রতাপ রেড্ডির ভাতিজাকে সেখানে সে মেরে ফেলে। এরপর পুষ্পার বাড়িতে তার বড় ভাই আসে। পুষ্পার মা তাকে বসতে বলে। শ্রীবালি এসে পুষ্পাকে বলে, তোমার ভাই এসেছে। তার ভাই এসে সবার কাছে ক্ষমা চায় এবং নিজের ভুল স্বীকার করে আর বলে, কাবেরীর বিয়ের জন্য কার্ড নিয়ে এসেছি, সবার আগে আপনার বাড়িতে এসেছি। মেয়ে বলেছে যতক্ষণ পুষ্পা চাচু না আসে ততক্ষণ বিয়ের পিঁড়িতে বসবে না এবং তার ভাই বিশ্বাস নিয়ে বলে ও আসবে। এই বলে চলে যায়। এটি পুষ্পা দাঁড়িয়ে দেখে। শ্রীবালি দেখায় মায়ের নামে কার্ড ছাপানো হয়েছে এবং নিচে তার নাম এবং পদবীর নামও দেওয়া হয়েছে
এবং পুষ্পার সন্তানের নামের সাথে পদবীর কথা বললে পুষ্পা কেঁদে ফেলে। এরপর বিয়েতে পুষ্পাকে দেখা যায়। পুষ্পা তার ভাইরে জড়িয়ে ধরে। আর এদিকে প্রতাপ রেড্ডির পরিবারে শ্রাদ্ধ চলছে। পুষ্পা শ্রাদ্ধতে যায়নি, কিন্তু একটি মেসেজ পাঠিয়েছে। পরে দেখা যায় বিয়ের অনুষ্ঠানে পুষ্পার পাঠানো সেই গিফট এখানেই। অনেক দূর থেকে একজন রিমোট টিপে সেই অনুষ্ঠানে বোম ব্লাস্ট করে। আর এখানে সিনেমার দ্বিতীয় পার্ট শেষ হয়ে যায় এবং দেখা যায় পুষ্পার তৃতীয় পার্টও আসবে। যাই হোক, এই মুভিটা আসলে আমার কাছে অনেক ভালো লেগেছে। মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে আপনাদের পছন্দের মুভি এক্সপ্লেন করার জন্য জানাবেন। আমি সাফন সাইদ, সবাই ভালো থাকুন। ফিরছি কয়েকদিনের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।